সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে আছে আমি নুসরাত দীপা। দর্শক, বাংলাদেশে পার্কিনসন রোগের আক্রান্তের সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান বা সমীক্ষা কিন্তু এখন পর্যন্ত নেই, তবে ধারণা করা হচ্ছে এই রোগের প্রাদুর্ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পার্কিনসন রোগ, আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর নাজমুল হক 1980 সালের মে মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নিউরোসায়েন্স হসপিটালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। যেটি প্রথমে বলছিলাম যে পার্কিনসন রোগ আমরা সাধারণত যারা বয়োবৃদ্ধ তাদের মধ্যে কিন্তু দেখে থাকি, এবং সেই সাথে একটা সমীক্ষার কথাও বলছিলাম যে সুনির্দিষ্ট এখন পর্যন্ত কিন্তু কোনো পরিসংখ্যানে সংখ্যাটা মেনশন করা নেই যে কত সংখ্যক রোগী বাংলাদেশে রয়েছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে এর প্রাদুর্ভাবটা আসলে বাংলাদেশে কেমন? সুনির্দিষ্ট কোনো যে স্টাডি, যেটা কেস বেস স্টাডি বাংলাদেশে এখনো হয়নি, তবে ওভারঅল পার্কিনসনের আক্রান্ত রোগীর সংখ্যা বয়স্ক মানুষরাই বেশি। 60-এর উপরে যাদের বয়স তাদের মধ্যেই পার্কিনসন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এখন আমরা অনেক রোগী একটু ইয়াং এজ, লেস দেন 40, মানে 40 বছরের কম বয়স, এই ইয়াং এজও আমরা পার্কিনসন রোগী পাচ্ছি। এই পার্সেন্টেজ অফ পপুলেশন আগেও ছিল, কিন্তু আগে হয়তো ডাক্তারদের ল্যাক অফ নলেজ বা ইনসাফিসিয়েন্সির জন্য এই ইয়াং ওয়ান্সের পার্কিনসন রোগীদের রিকগনাইজ হয়তো কম। কিন্তু এখন আমরা ইয়াং অনেক পেশেন্টকেও পার্কিনসন পাচ্ছি। তবে ওভারঅল পার্কিনসন রোগের আক্রান্তর হার সারা পৃথিবীতে যেমন, বাংলাদেশেও তেমন। এটা সাধারণত বয়োবৃদ্ধ মানুষ, তাদেরই পার্কিনসন রোগে আক্রান্তের হার বেশি। পার্কিনসন রোগটা আসলে কি? পার্কিনসন আমাদের ব্রেইনে বেজাল গ্যাংলিয়া নামক একটি জায়গা আছে, যেখান থেকে ডোপামিন নামক একটা নিউরো হরমোন সিক্রেশন হয়। এই ডোপামিন যে হরমোনটা সিক্রেশন হয়, এটি আমাদের শরীরের হাত পা নাড়াচড়া, আমাদের মুভমেন্ট, আমাদের অ্যাকিউরেসি, আমাদের যে চলাফেরা, এটাতে খুব সহায়তা করে। পার্কিনসন রোগীদের এই ডোপামিন সিক্রেশনটা কমে যায়, তার শরীরে এবং ব্রেইনে ডোপামিনের পরিমাণ কমে যায়। এই ডোপামিনের পরিমাণ কমে গেলে কি হয়, তার হাঁটা চলায় স্লো হয়ে যায়, এবং হাঁটতে গেলে বা কাজ করতে গেলে তার হাত পা কাঁপে এবং তার মাথা ঘোরায়, এবং সে দাঁড়ালে পড়ে যেতে চায়, ইনস্টেবিলিটি থাকে। স্লোনেস অ্যান্ড ট্রেমর, মানে হাঁটা চলায় স্লো হয়ে যাওয়া এবং হাত পা কাঁপা, এটাই পার্কিনসন রোগের কারণ। এবং এই পার্কিনসন রোগটি মূলত হয় ব্রেইন থেকে ডোপামিন হরমোন পর্যাপ্ত পরিমাণে সিক্রেশন না হওয়ার জন্য। এটার জন্য আসলে আমরা কি করতে পারি? আসলে পার্কিনসন যখন একটি মানুষের হয়ে যায়, প্রথম আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এই মানুষটির পার্কিনসন কেন হলো। পার্কিনসন রোগের কিন্তু অনেক কারণ আছে। একটা অন্যতম কারণ তো ইডিওপ্যাথিক, যেটাকে আমরা পার্কিনসন ডিজিজ বলি, যেটা মানে কোনো কারণ নেই, অজানা কারণে একজন বয়োবৃদ্ধ লোক হঠাৎ করে তার সন্তানরা ডাক্তারের কাছে নিয়ে আসলো যে আমার বাবা বা মা হাঁটা চলা একটু স্লো হয়ে গেছে, উনি হাঁটতে গেলে আর আগের মতো গতিতে হাঁটতে পারেন না, হাত পা কাঁপে, ওনার যেন পড়ে যেতে চান, মাথা ঘোরায়, এটা ইডিওপ্যাথিক পার্কিনসনিজম। এছাড়া অন্যান্য অনেক কারণও কিন্তু পার্কিনসনিজম হতে পারে। তার মধ্যে অন্যতম কারণ কিন্তু ওষুধ। মনোরোগের যে ওষুধগুলো ডাক্তাররা প্রেসক্রাইব করে রাখে, এগুলো সাধারণত অনেক দিনের জন্য প্রেসক্রাইব করে থাকে, এবং এগুলো যদি অনেক দিন সেবন করে তখন কিন্তু সেকেন্ডারি পার্কিনসনিজম, যেটা ইডিওপ্যাথিক না, ট্রু পার্কিনসন ডিজিজ না, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তার মধ্যে পার্কিনসন আসতে পারে। এছাড়া স্ট্রোকের পরে এবং অনেকগুলো ব্রেইনের রোগ আছে, যেমন উইলসন ডিজিজ, মাইটোকন্ড্রিয়াল ডিজিজ, এইসব রোগের পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু আপনার পার্কিনসন হতে পারে। কেন আসলে 40-এর কম বয়সী মানুষদের এখন এই পার্কিনসন রোগটা হচ্ছে? আমাদের আগে একটা ধারণা ছিল যে পার্কিনসন ইডিওপ্যাথিক, মানে এটির কোনো কারণ নেই, এবং এটি মাল্টিপল কারণে, হয়তো এনভায়রনমেন্টাল এক্সপোজার, আরও কিছু রোগের কারণে এটা হয়। কিন্তু গবেষণায় এবং বিজ্ঞানের প্রযুক্তির আবিষ্কারের সাথে সাথে দেখা যাচ্ছে কিছু জিন, বিশেষ করে পার্ক নামক কিছু জিন আছে, যেটা 1 to 16 আছে, এই জিনের সাথে পার্কিনসন ডিজিজের অ্যাসোসিয়েশন আছে। এবং এই জেনেটিক অ্যাসোসিয়েশনের কারণে এখন দেখা যাচ্ছে ইয়াং ওয়ান্সের, মানে 40-এর কম বয়স,
30, 35 বা 20, 25 এই বয়সেও আমরা পার্কিনসন রোগী পাচ্ছি, এবং এগুলোর বেশিরভাগই কিন্তু জেনেটিক কারণ, মানে তার জিন যে অ্যাসোসিয়েশন, তার ফ্যামিলিতে এই পার্কিনসন রোগ ছিল, সেই জিনটা বংশানুক্রমে তার মধ্যে এসেছে এবং সেই জেনেটিক কারণে তার পার্কিনসন হচ্ছে। ইয়াং অনসেট পার্কিনসনের আরেকটা কারণ কিন্তু ওই যে বললাম মনোরোগের ওষুধ, অনেক সময় সিজোফ্রেনিয়া বা অন্যান্য রোগের কারণে দীর্ঘদিন ধরে মনোরোগের বা ঘুমের ওষুধ খাচ্ছে, সেটা থেকে কিন্তু পার্কিনসন হতে পারে। উইলসন নামক ব্রেইনের এক ধরনের রোগ হয়, ব্রেইনের এবং লিভারের, এই রোগটা কিন্তু ইয়াং বয়সে হয় এবং এই ধরনের রোগীদের একদম পার্কিনসনের মতো ফিচার নিয়ে আসতে পারে। এই তিনটাই ইয়াং অনসেট পার্কিনসনের কারণ, ইদার সে জেনেটিক কারণে হচ্ছে, না হলে তার এই যে উইলসন বা এই রোগগুলো, না হলে সে মনোরোগের ওষুধ দীর্ঘদিন ধরে খাচ্ছে, এই কারণে তার এত অল্প বয়সে পার্কিনসন হচ্ছে, না হলে পার্কিনসন কিন্তু বয়স্ক মানুষদের রোগ। আচ্ছা, এটার সাথে কি আসলে এনভায়রনমেন্টাল কোনো ফ্যাক্টর অথবা লাইফস্টাইলের কোনো রিলেশন রয়েছে কিনা? অনেকগুলো গবেষণায় কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অ্যাসোসিয়েশন পাওয়া গেছে, এটা ডিরেক্ট কজাল রিলেশনশিপ না, মানে ওইটা থেকেই পার্কিনসন হচ্ছে এই ধরনের কোনো কিছু না, কিন্তু এটা মোর অ্যাসোসিয়েটেড। যেমন দেখা যাচ্ছে যারা ধূমপান কম করে, যারা ফিজিক্যাল এক্সারসাইজ বেশি করে এবং যাদের মাথায় আঘাত বেশি হয়, তাদের পার্কিনসন হওয়ার হার অন্যান্যদের চেয়ে কম। তার মানে এটা যে ডিরেক্ট অ্যাসোসিয়েশন আছে তা কিন্তু না, কিন্তু দেখা যাচ্ছে যারা খেলাধুলা বেশি করে তাদের পার্কিনসন বেশি হয়। মাথায় যারা আঘাত পায়, যেমন হচ্ছে মুষ্টিযোদ্ধা বা সোলজার, এদের পার্কিনসন বেশি হয়। এবং যারা স্মোকার না, নন স্মোকারদের মধ্যে আমরা জানি যে স্মোকিং ইজ ভেরি ইনজুরিয়াস ফর হেলথ, স্মোকারদের অন্যান্য রোগ বেশি হয়, কিন্তু স্মোকারদের কিন্তু পার্কিনসন কম হয়। এটা অ্যাসোসিয়েশন, কিন্তু এটা ডিরেক্ট যে একটা এটাই হচ্ছে এটার কারণ তা কিন্তু বলা যাচ্ছে। আচ্ছা, যাদের বংশে পরিবারে বাবা মা দাদা দাদি যাদের রয়েছে, নেক্সট জেনারেশনের যেন এই পার্কিনসন রোগটা না হতে পারে, সেক্ষেত্রে তাদেরকে আসলে কোনো প্রিকশন তারা নিতে পারে কিনা বা প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নিতে পারে কিনা? আসলে জেনেটিক যে ইনহেরিটেন্স, এটা আপনি প্রতিরোধ করতে পারবেন না। জেনেটিক ইনহেরিটেন্স ইজ এ বেটার অফ লাক। এটা আপনার বাবা মার থাকলেই যে আপনার হবে তা না, এটা অনেক সময় জেনেটিক মিউটেশন, মিসসেন্স কোডিংয়ের কারণে আপনার বাবা মার থাকলেই যে আপনার হবে তা না, আবার না থাকলেই যে হবে না তা না, হয়তো দেখা যাচ্ছে আপনার 3 জেনারেশন আগে ছিল, সেটা এখন মিউটেশন হয়ে আপনার হচ্ছে। জেনেটিক পার্কিনসনিজম আপনি প্রিভেন্ট করতে পারবেন না, তবে ইন জেনারেল কিছু লাইফস্টাইল মডিফিকেশনের কারণে আপনি পার্কিনসনের অ্যাপিয়ারেন্স দেরি করাতে পারেন এবং পার্কিনসনের যে ক্লিনিক্যাল ফিচার সেটাকে দেরি করাতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে ভালো ঘুম। আচ্ছা, যারা ভালো ঘুমায় এবং নিয়মিত ব্যায়াম করে এবং স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করে, তাদের পার্কিনসনিজমের প্রকাশ এবং পার্কিনসনিজমে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যাওয়ার হার কম। কিন্তু জেনেটিক যে ইনহেরিটেন্স, এটা আপনি কোনো কিছু দিয়েই ঠেকিয়ে রাখতে প্রিভেন্ট করার কোনো উপায় নেই। একটু জানবো যে কারোর পার্কিনসন হয়েছে, নিশ্চয়ই এটার কোনো লক্ষণ থাকবে, সেই লক্ষণগুলো আসলে কি কি? পার্কিনসনের লক্ষণ মূলত 4টা। ফার্স্ট লক্ষণ হচ্ছে ব্র্যাডিকেনিশিয়া, মানে স্লোনেস। পার্কিনসন রোগীরা একটু স্লো হয়ে যায়। অনেক সময় রোগী নিজে বুঝে না যে পার্কিনসনিজম, রোগীর সন্তান এসে আমাদেরকে পার্কিনসনিজম বলে না, পার্কিনসন রোগ বলে না, বলে যে আমার মা কেমন যেন স্লো হয়ে গেছে, উঠতে সময় লাগে, বিছানা থেকে নামতে সময় লাগে, নামতে পারে না, কেউ একজন টেনে নামাতে হয়, বাথরুমে বসলে উঠতে পারে না। এই যে আনডিউ স্লোনেস, এটাকে আমরা বলি ব্র্যাডিকেনিশিয়া, এটা পার্কিনসনের অন্যতম লক্ষণ। সেকেন্ড লক্ষণ হচ্ছে ট্রেমর, মানে হাত কাঁপা। হাত তো নানা কারণেই কাঁপতে পারে, দুশ্চিন্তা থেকে কাঁপতে পারে, আরও থাইরয়েড রোগ সহ নানান কারণে হাত কাঁপে, কিন্তু পার্কিনসনের রোগীদের কিন্তু হাত কাঁপা থাকে। তাহলে একটা হচ্ছে স্লোনেস, সেকেন্ড হচ্ছে হাত কাঁপা। 3 নম্বর জিনিস হচ্ছে মাথা ঘোরানো, বা রোগী বললো যে আমি দাঁড়াইলেই পড়ে যেতে চাই, আনস্টেবিলিটি, পশ্চুরাল আনস্টেবিলিটি, এটা কিন্তু পার্কিনসনের একটা লক্ষণ। আরেকটা হচ্ছে হাত পা শক্ত হয়ে যাওয়া। রোগী, আপনি পার্কিনসনে আক্রান্ত রোগীদের হাত পাগুলো দেখবেন, আমাদের হাত পায়ে, সাধারণ মানুষের হাত পায়ে যে ফ্লেক্সিবিলিটি থাকে, আমার হাতটা নর্মালি আমি স্বাভাবিকভাবে নড়াতে পারি, পার্কিনসনের রোগীদের হাত পাটা রিজিড হয়ে যায়, শক্ত। তার হাতের এবং পায়ের নড়ানোটা খুব শক্ত এবং খুব ইজিলি নড়ানো যায় না। ব্র্যাডিকেনিশিয়া, ট্রেমর, রিজিডিটি, পস্চুরাল ইনস্টেবিলিটি, এই 4টা হচ্ছে পার্কিনসনিজমের লক্ষণ। আচ্ছা, প্রাথমিক অবস্থায় যদি পার্কিনসন ডিজিজটা ধরা পড়ে, সেক্ষেত্রে আপনারা কোন ধরনের ট্রিটমেন্ট দিয়ে আসলে শুরু করেন? পার্কিনসন ডিজিজ প্রথমে যদি কোনো মানুষের ধরা পড়ে, প্রথম কাজ যেটা করতে হবে, এটা আসলে পার্কিনসন কিনা এটা নিশ্চিত হতে হবে।
অনেক সময় যে পার্কিনসন লাইক ফিচার নিয়ে অন্যান্য রোগ আসে, সেটাকে পার্কিনসন ধারণা করে রোগীরা ওষুধ দিয়ে, যেমন তাতে রোগীর লাভ তো হয় না, বরং ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথমে যেটা আপনি একসময় বলছিলেন যে অনেক আগে যেটা 40-এর কম বয়সী মানুষদের হতো, কিন্তু ল্যাক অফ নলেজের জন্য বা প্রপার ডায়াগনোসিস হতো না বলে হয়তো সংখ্যাটা আমরা জানতে পারিনি। এক্স্যাক্টলি। পার্কিনসন রোগী যদি এসে থাকে, প্রথম ডায়াগনোসিস করতে হবে যে এটা আসলে ট্রুলি পার্কিনসনিজম কিনা। ট্রুলি পার্কিনসনিজম যদি হয়ে থাকে তাহলে আমরা ম্যানেজমেন্টে যাব। ম্যানেজমেন্টের আসলে 3টা পার্ট। প্রথম পার্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সেলিং, সেকেন্ড পার্ট হচ্ছে ওষুধ, থার্ড পার্ট হচ্ছে ব্যায়াম, ফোর্থ পার্ট হচ্ছে সার্জারি। এই 4টা ম্যানেজমেন্টই কিন্তু আপনি পার্কিনসন রোগীদের করতে পারেন। কাউন্সেলিং কিন্তু পার্কিনসন রোগীদের জন্য খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে রোগীকে বলতে হবে যে এটা আপনার একটা পার্কিনসন নামক একটা রোগ হয়েছে এবং এই রোগটা আপনার কিন্তু ভালো হওয়ার মতো নয় এবং দীর্ঘমেয়াদী আপনাকে ওষুধ খেতে হবে, এটা রোগীকে বলতে হবে। সেকেন্ড হচ্ছে আমরা কিছু ওষুধ দিব, যে ওষুধগুলো পার্কিনসনের জন্য ব্যবহৃত হয়। অনেক ওষুধ আছে, 9-10টা 11-12টা ওষুধের একটা বড় লিস্ট, কিন্তু প্রত্যেকটা ওইসব ওষুধের টার্গেট একটাই, ব্রেইনের ডোপামিনের লেভেল বাড়িয়ে দেওয়া। পার্কিনসন হচ্ছে কিন্তু ডোপামিনের অভাবে, তাহলে মেইন টার্গেট থাকবে ডোপামিনটাকে বাড়িয়ে দেওয়া। আর এরপরে ফিজিওথেরাপি, প্রত্যেকটা পার্কিনসন রোগীর ক্ষেত্রে কিন্তু। এখানে একটু জানতে চাই আপনার কাছে যে ওষুধগুলো প্রেসক্রাইব করার আগে কি আপনারা কোনো ধরনের টেস্ট প্রোভাইড করেন কিনা? অবশ্যই, পরীক্ষা নিরীক্ষা ছাড়া পার্কিনসনের চিকিৎসায় যাওয়াটা খুব বেশি সমীচীন হবে না। কারণ আমরা আগেই বলছি যে অনেক সময় আপনার রোগী দেখে মনে হবে পার্কিনসন, কিন্তু পরীক্ষা নিরীক্ষা দেখা যাবে যে এটা অন্য কোনো রোগ। অথবা পার্কিনসনেরও বিভিন্ন রকম সাব টাইপ আছে। পার্কিনসন প্লাস বলে একটা রোগ আছে, যেখানে ট্রেডিশনাল পার্কিনসনের ট্রিটমেন্ট দিলে রোগী ভালো হবে না, বরং রোগী খারাপ হয়ে যেতে পারে। সুতরাং পরীক্ষা নিরীক্ষা আপনাকে যেতে হবে। পরীক্ষা নিরীক্ষার মধ্যে অন্যতম হচ্ছে যে থাইরয়েড ফাংশন টেস্ট, ভিটামিন B12, ডায়াবেটিস এগুলো আছে কিনা দেখতে হবে, এবং ব্রেইনের একটা MRI করে দেখতে হবে পার্কিনসনের মতো আরও যে রোগগুলো আছে, পার্কিনসন প্লাস, ওগুলো হয়েছে না পার্কিনসন হয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। তারপর আমাদেরকে ট্রিটমেন্ট, অর্থাৎ বেসিক যে টেস্টগুলোর কথা আপনি বলেন, এগুলো করার মাধ্যমে কনফার্ম হয়ে তারপরে হচ্ছে যে ওষুধ আপনারা সাজেস্ট করে থাকেন, সেই সাথে ফিজিওথেরাপি। আপনি বলছিলেন যে ট্রিটমেন্টের একটা বিশাল একটা পার্ট হচ্ছে মেডিকেশনসের পাশাপাশি ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির বিষয়টি একটু জানবো যে আসলে কতদিন নিতে হয় এবং বাসায় কোনো ধরনের এক্সারসাইজ তাদেরকে মেনটেন করতে হয় কিনা। পার্কিনসন ডিজিজের ম্যানেজমেন্টে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। ফিজিওথেরাপি মানে যে আপনি কোনো ইনস্ট্রুমেন্টাল ফিজিওথেরাপি নিতে হবে তা কিন্তু নয়। এটা হচ্ছে রেঞ্জ অফ মোশন মুভমেন্ট, আপনার হাতে পায়ে যেটুক রেঞ্জে আপনি মুভমেন্ট করতে পারেন সেই মুভমেন্টটাই করা। আমরা জানি যে পার্কিনসনের রোগীদের একটা অন্যতম ফিচার হচ্ছে হাত পা শক্ত হয়ে যায় এবং হাত পা স্লো হয়ে যায়। এই স্লো হয়ে যাওয়া এবং শক্ত হওয়া, এটা কিন্তু ওষুধের পাশাপাশি আপনি যদি ব্যায়াম করেন, এবং এই ব্যায়ামে কিন্তু এটার উপকার ওষুধের মতোই, এবং ওষুধের পাশাপাশি এটা কিন্তু আপনাকে অ্যাডজুভেন্ট বা উপকারী হিসেবে কাজ দেবে। এটা যে আপনি খুব ইনস্ট্রুমেন্টাল কোনো ফিজিওথেরাপি দিতে হবে তা কিন্তু না। অনেকে আকুপাংচার বা অনেক কিছু করার চেষ্টা করে। এর তুলনায় আপনার রেঞ্জ অফ মোশন মুভমেন্ট, মানে যেটুকু আপনার মুভমেন্ট করলে আপনি পেইন ফিল করেন না, সেই মুভমেন্টটা করাই গুরুত্বপূর্ণ। ফিজিওথেরাপি, আমাদের দেশে তো আমাদের হেলথ ইন্স্যুরেন্স নেই এবং আমাদের দেশে ফিজিওথেরাপি এক্সপেন্সিভ। এই জন্য কেউ যদি ফিজিওথেরাপি নিতে পারে তাহলে ভালো। যদি ফিজিওথেরাপি না নিতে পারে, আমরা বলি যে সেলফ হেল্প অ্যান্ড কেয়ার। পেশেন্টের অ্যাটেন্ডেন্টরা রুগীকে ব্যায়াম করে দিবে, পেশেন্টের ছেলে মেয়ে ব্যায়াম করে দিবে, রুগী নিজেও ব্যায়াম করতে পারবে। এবং ব্যায়ামের লক্ষ্য থাকবে যে আমার বডির প্রতিটি মাসেল এবং প্রতিটি জয়েন্টকে যতটুক মুভ করলে আমি ব্যথা না পাই, কতটুক মুভ আমি করব। আমরা বলি যে একটু যদি হাঁটতে পারে বা দৌড়াতে পারে এবং যদি সাঁতার কাটতে পারে, তাহলে এর চেয়ে ভালো পার্কিনসনের রোগীদের জন্য ব্যায়াম আর হতে পারে না। তবে অবশ্যই এক্সপার্ট ফিজিয়াট্রিস্টের পরামর্শে যে ফিজিওথেরাপি, এটা এর চেয়ে অনেক ভালো। কিন্তু আপনি যদি এফোর্ড করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে নিজের ব্যায়ামটাও চালিয়ে যেতে হবে, কারণ এটা পার্কিনসন রোগীর ম্যানেজমেন্টে খুব একটা ইন্টিগ্রাল পার্ট। আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। স্মৃতিশক্তি বাড়াতে কিংবা মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে অবশ্যই পুষ্টিকর খাবার আপনার খাবার তালিকায় কিন্তু রাখতে হবে। স্পেশালি আপনাকে ওমেগা 3 এবং ওমেগা 6 যুক্ত খাবারের দিকে নজর দিতে হবে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। ওমেগা 3 এবং ওমেগা 6-এর পাশাপাশি কিন্তু দেখা যায় যে আপনার DHA, EPA, ডোকোসা হেক্সানয়িক অ্যাসিড এবং ইকোসা পেন্টানয়িক অ্যাসিডও আপনার ব্রেনের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে আপনি সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ নিয়মিত আপনার খাবার তালিকায় রাখতে পারেন।
এর পাশাপাশি আপনাকে বাদাম কিন্তু আপনার খাবার তালিকায় রাখতে হবে, কারণ বাদামও যেটা করে আপনার ব্রেইনের সক্রিয়তা বাড়ায়, পাশাপাশি স্মৃতিশক্তি ধরে রাখতে বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যেটা হয়, আমাদের কিন্তু স্মৃতিশক্তি কমে যায়, ডিমেনশিয়ার সমস্যা বেড়ে যাচ্ছে। এখন কিন্তু ডিমেনশিয়া, আলঝেইমার এই ধরনের সমস্যাগুলো বাড়ছে। তাই আমাদের চেষ্টা করতে হবে ছোটোবেলা থেকেই বাচ্চাদের খাবার তালিকায় বাদামটা অন্তর্ভুক্ত করার জন্য, প্রতিদিন অল্প কিছু বাদাম আমাদের খাবার তালিকায় রাখার জন্য। পাশাপাশি কিন্তু আমরা সিডস যেগুলো রয়েছে, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড বা পামকিন সিডও আমাদের খাবার তালিকায় রাখতে পারি। এতে যেরকমভাবে আমরা ওমেগা 3 পাবো, সেরকমভাবে EPA, DHA এটাও কিন্তু অনেকটা আমরা পেয়ে যাব। এরপরে ভিটামিন কে যুক্ত খাবার। ভিটামিন কে আমাদের ব্রেনের, মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেটা বাড়াতে সাহায্য করে। ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি, শালগম এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। এগুলোতে কিন্তু ভিটামিন কে এর পাশাপাশি ভিটামিন ই এবং ভিটামিন সিও পাওয়া যায়, পাশাপাশি কিন্তু ফলিক অ্যাসিডও আছে। তাই এই খাবারগুলো যখন পাওয়া যায় বা শীতের সিজনেও কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। কলা রাখতে পারি আমরা আমাদের খাবার তালিকায়। কলাতে প্রচুর ম্যাগনেসিয়াম, পটাশিয়াম পাওয়া যায়। এছাড়া পটাশিয়ামযুক্ত অন্য আরও যে খাবার আছে সেগুলো কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে। যেরকম আপনার কলা, খেজুর, বেদানা, তরমুজ এগুলো কিন্তু পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ভালো পাওয়া যায়। এরপরে স্ট্রবেরি বা বেরিজযুক্ত যে খাবার যেগুলো আছে কিংবা জাম রয়েছে, এগুলোতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, অ্যান্থোসায়ানিন রয়েছে, যেটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে এবং আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে। আমরা যদি অতিরিক্ত স্ট্রেসে থাকি তাহলেও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যায়, যার কারণে আমাদের স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং এই স্ট্রেস ফ্রি থাকতে কিন্তু সাহায্য করে আমাদেরকে এই স্ট্রবেরি বা বেরিজ জাতীয় যে ফল যেগুলো রয়েছে সেগুলো। এছাড়া আমাদের তাজা শাকসবজি এবং ফলমূল রাখতে হবে, যেগুলো আমাদের কি করবে, ডোপামিন এবং সেরাটোনিনের যে নিঃসরণ সেটা বাড়াতে সাহায্য করবে এবং ব্রেনের কার্যক্ষমতাও কিন্তু বাড়াতে সাহায্য করবে। প্রতিদিন একটা করে ডিম আপনাদের খাবার তালিকায় রাখার চেষ্টা করুন। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন এবং ওমেগা 3 রয়েছে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। অ্যাভোকাডো রাখতে পারেন। অ্যাভোকাডো কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে। 1 গ্লাস করে দুধ বা 1 কাপ করে দই রাখতে পারেন। দই এবং দুধও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যখন আমাদের ব্রেনের নার্ভ ড্যামেজ হতে থাকে এবং আমাদের স্মৃতিশক্তি কমতে থাকে, তখন কিন্তু এই দুধ বা দই আমাদের অনেকটাই স্মৃতিশক্তি বাড়াতে এবং স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করবে। এর পাশাপাশি কিন্তু আমরা ডার্ক চকলেট খেতে পারি। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 কিউব বা 2 কিউব করে কিন্তু ডার্ক চকলেট রাখতে পারি। এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা কিন্তু আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে এবং আমাদের মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে সাহায্য করে। পার্কিনসন রোগ যাদের হচ্ছে তাদের জন্য আধুনিক কি ট্রিটমেন্ট বাংলাদেশে রয়েছে? পার্কিনসনের আপনার ট্রেডিশনাল যে ওষুধ সেগুলো তো আমরা দিচ্ছি, ফিজিওথেরাপি দিচ্ছি, কিন্তু পার্কিনসন রোগী অনেক সময় হয় কি এই ট্রেডিশনাল ট্রিটমেন্টে রোগীর উপকার হয় না এবং দেখা যায় যে রোগী সব ওষুধ খাচ্ছে, সব কিছু খাচ্ছে, তাও ভালো হচ্ছে না। সেক্ষেত্রে অ্যাডভান্স কিছু ট্রিটমেন্ট আছে, যেমন একটা ইনজেকশন আছে অ্যাপোমরফিন নামক, এটা চামড়ার নিচে দেওয়া হয়। এটা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল, আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে এটা অনেক রোগীকেই দিচ্ছি এবং এটা অনেক রোগীর ক্ষেত্রে, বিশেষ করে যাদের হাত পা একদম স্লো হয়ে যায় এবং যারা হাঁটাচলা একদম বন্ধ হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই অ্যাপোমরফিন কিন্তু খুবই উপকারী। এছাড়া ব্রেইনের একটা অপারেশন আছে যেটাকে DBS বা ডিপ ব্রেন স্টিমুলেশন বলে, এটাও ড্রাগ রেজিস্ট্যান্ট পার্কিনসনের যেমন ওষুধ খাচ্ছে কিন্তু তেমন উপকার হচ্ছে না। এই দুই ক্ষেত্রে কিন্তু এই DBS রোগী অপারেশনের মাধ্যমে রোগীরা কিন্তু অনেক উপকার পেতে পারে এবং এই দুইটা ট্রিটমেন্টই বাংলাদেশে এখন অ্যাভেলেবেল। সার্জারি পরবর্তী সময়টাতে রোগীদের একটা প্রত্যাশা থাকে যে রোগী একেবারে ভালো হয়ে যাবে। না, এটা সত্য নয়। আমি আগেই বলেছি, বাই ডেফিনিশন পার্কিনসন ইজ এ ইনকিউরেবল ডিজিজ। কোনো কিছুতে আপনি এটা ভালো হবে না, তবে আপনার যে কষ্ট, আপনার যে শারীরিক অক্ষমতা, DBS সার্জারির মাধ্যমে এটা অনেকাংশে কমে যাবে, কিন্তু আপনি একেবারে সুস্থ হবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ পার্কিনসন রোগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেওয়ার জন্য এবং সেই সাথে যে আধুনিক ট্রিটমেন্ট বাংলাদেশে রয়েছে সেটি সম্পর্কে আমাদেরকে একটা তথ্য দেওয়ার জন্য। আপনাকে এবং এনটিভিকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। এভাবে যদি আমরা বলি যে মানে তার কিছু ফ্যাক্টর লাইফস্টাইলের, যেমন একটি মায়ের ওজনটা অনেক বেশি আছে, ওবেসিটি আছে, তার BMI অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি, তার বয়সটা অপটিমাম নেই,
বয়সটা হয়তো 18 কম আছে বা 35-এর বেশি আছে, যেখানে তার জেনেটিক কিছু প্রবলেম ঝুঁকি থাকে, তার হয়তো রক্তশূন্যতা আছে, অ্যানিমিয়া আছে, তার হয়তো কোনো হ্যাবিট আছে যে স্মোকিং করতো, অ্যালকোহল নিত, এগুলো কিন্তু তার প্রেগনেন্সির আউটকামটা অ্যাডভার্স হতে পারে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।